ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে শুরু করব ডিসিপি অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি। কি থাকবে এই স্ট্র্যাটেজিতে? এমন কিছু কঠিন বা অনেক ক্রিটিক্যাল এমন কিচ্ছু নয়, একদম সিম্পল। এর আগে যেমন আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ডিসি স্ট্র্যাটেজি, সেটাতে কি ছিল? ডেটা এবং তার সঙ্গে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যবহার করে কিভাবে আমরা অপশন ট্রেডিং করব সেটা নিয়ে। বাট এটা এমন নয় যে ডিসি স্ট্র্যাটেজি হোক বা এর পরে যেটা আলোচনা করেছিলাম ডিপি স্ট্র্যাটেজি, মানে ডেটা প্লাস প্রাইস অ্যাকশন, এই ডিসি এবং ডিপি এই দুটো স্ট্র্যাটেজি বলুন বা আজকের ডিসিপি স্ট্র্যাটেজি, এই তিনটের প্রত্যেকটাই কিন্তু অপশন ট্রেডিং এ, বিশেষ করে ইন্ডেক্সে অপশন ট্রেডিং এ আমরা ব্যবহার করতে পারি বা আমরা চাইলে স্টকে ইন্ট্রাডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কারণ এটা প্রাইস অ্যাকশন বলুন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলুন, সবকিছুই থাকছে। তো সমস্ত ক্ষেত্রেই এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আসি ডিসিপি স্ট্র্যাটেজি নিয়ে। ডিসিপি স্ট্র্যাটেজিটা কি? এই ডিসি স্ট্র্যাটেজি এবং ডিপি স্ট্র্যাটেজি, এই দুটোর যে স্ট্র্যাটেজি, সেই দুটোর কম্বিনেশনে আজকে ডিসকাস করব ডিসিপি, মানে ডেটা এবং তার সঙ্গে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং প্রাইস অ্যাকশন, এই তিনটের কম্বিনেশন যদি আমরা করি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। প্রাইস অ্যাকশন কোনোদিনই পুরনো হবে না। এমন নয় যে প্রাইস অ্যাকশন বহু বছর আগে থেকে চলছে বলে এখন আর চলবে না, বা আজ থেকে ফিউচারে আরো 10 বছর, 20 বছর বা 50 বছর পরে যে প্রাইস অ্যাকশন চলবে না, এমনটা নয়। কারণ প্রাইস অ্যাকশন মানে হচ্ছে প্রাইসের যে ফরমেশন বা অ্যাকশন বা প্রাইসের যে মুভমেন্ট, সেটাকে আমরা প্রাইস অ্যাকশন বলতে পারি। তো সেই প্রাইসের মুভমেন্ট দেখে আমরা ডিসাইড করব যে মার্কেট তার নেক্সট মুভমেন্ট কি করতে পারে, তার উপরে ভিত্তি করে আমরা ট্রেড করব। এবং তার সঙ্গে আমরা ব্যবহার করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে, এখানে কি বুলিশ মুভমেন্ট বেশি প্রায়োরিটি দিচ্ছে নাকি বেয়ারিশ মুভমেন্ট বেশি প্রায়োরিটি দিচ্ছে, বা বলতে পারেন এই ক্যান্ডেলগুলোর মধ্যে কোনটাতে বায়ার্সরা বেশি পাওয়ারফুল, কোনটাতে সেলার্সরা বেশি পাওয়ারফুল, সেই জিনিসগুলো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা ডিসাইড করব। এবং প্রাইস অ্যাকশন দেখে আমরা ডিসাইড করব ট্রেন্ড এবং নেক্সট মুভমেন্ট কি হতে পারে, সেটার একটা প্রবাবিলিটি আমরা চেক করব। ঠিক আছে? এবং ডেটা দেখে কি করব, যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেসিস্টেন্স আছে। ডেটা বলতে অপশন চেনের যে বিল্ড আপ, মানে ধরুন 25,000-এ কলের ওয়াই বেশি নাকি পুটের ওয়াই বেশি, 26,000-এ কি, 25,100-তে কি, বা 25,200-তে কি, 24,900-তে কি। তো এইরকম প্রত্যেকটা লেভেলের যে জায়গাগুলোতে বেশি বিল্ড আপ থাকবে, সেখানে সাপোর্টের দিকে হলে সেটা স্ট্রং সাপোর্ট হবে, যদি রেসিস্টেন্সের দিকে হয় তাহলে স্ট্রং রেসিস্টেন্স হবে। ঠিক আছে? তো এই তিনটের কম্বিনেশন, এবং সেই সঙ্গে আমরা ব্যবহার করব ভলিউম। এই পুরো তিনটে স্ট্র্যাটেজি বলুন বা আমার চ্যানেলের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন ভলিউমটাকে আমরা কিন্তু প্রায়োরিটি দিই। কারণ এই ভলিউম হচ্ছে একমাত্র একটা ইন্ডিকেটর যেখানে ট্র্যাপ হওয়ার চান্সেস বলতে পারেন 0%। কারণ কি, যতক্ষণ না ট্রেড এক্সিকিউট হবে, মানে ধরুন এফআইআই বলুন বা ডিআইআই বলুন, তারা অলরেডি একটা ট্রেড এক্সিকিউট হওয়ার পরেই কিন্তু ভলিউমটা জেনারেট হবে। তো সেই কারণে আমরা ভলিউমের প্রায়োরিটি দেব এবং তার সঙ্গে ডেটা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং প্রাইস অ্যাকশন। তাহলে কি হবে, এই দুটো স্ট্র্যাটেজির যে সেট আপ বা থিওরি, সেই দুটোর কম্বিনেশন মিলিয়ে আমরা আজকে ডিসিপি স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে এই ডিসিপি স্ট্র্যাটেজির প্রথমেই আসছে ডেটা। তাহলে আমরা এই ডেটা দেখে আমরা কি বুঝবো বা কিভাবে বুঝবো? একটু আগেই বললাম যে ডেটা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে কোন লেভেলে কত ওয়াই বিল্ড আপ রয়েছে, সেটা সাপোর্ট নাকি রেসিস্টেন্স, কিসের কাজ করতে পারে। মানে ধরুন মার্কেট এখন চলছে 25,700-র কাছাকাছি, তাহলে আমরা দেখবো যে 750 কিরকম ওয়াই বিল্ড আপ রয়েছে, 800-তে কিরকম ওয়াই বিল্ড আপ রয়েছে, 900-তে দেখব। তো যেখানে যেখানে এই উপরের দিকে রেসিস্টেন্স বিল্ড আপ থাকবে, তার সঙ্গে আমরা মেলাবো চার্টের যে রেসিস্টেন্স, মানে এখানে রেসিস্টেন্সের কাজ করতে পারে, এখানে রেসিস্টেন্সের কাজ করতে পারে। সেরকম আগের হিস্ট্রিতে দেখব যে কোথায় কোথায় সাপোর্ট তৈরি হয়েছে, সেইগুলো দেখে সেই লেভেলের সঙ্গে প্লাস এই অপশন চেনের ডেটা, তার সঙ্গে আমরা মেলাবো এবং এই দুটো মিলিয়ে আমরা সাপোর্ট রেসিস্টেন্স চার্টে ড্র করব। এবং এই অপশন চেন নিয়ে আরো ডিটেলসে যদি জানতে ইচ্ছা করে, চ্যানেলে রিসেন্টলি আমি অপশন চেনের জন্য
ডিটেলসে খুব সহজভাবে কোথায় অপশন চেনের বিল্ড আপ বেশি কম, সাপোর্ট রেসিস্টেন্স, এই জিনিসটা বোঝার জন্য অ্যাডভান্স লেভেলের বলতে পারেন এবং খুব সহজভাবে কিভাবে আপনারা বুঝবেন তা নিয়ে খুব ভালো একটা ভিডিও বানিয়েছি। সেটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন এবং বুঝতে কনফিউশন হলে পুনরায় আবার ওই ভিডিওটা দেখবেন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি তাতেও বুঝতে কনফিউশন থাকে তাহলে দরকার হলে আবার বলবেন, আমি দরকার হলে আরো ডিটেলসে নেক্সট ভিডিওতে এই অপশন চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা ডেটা দেখব যে কোথায় কোথায় বিল্ড আপ বেশি রয়েছে, কোথায় কম রয়েছে এবং সেটা সাপোর্টের কাজ করবে নাকি রেসিস্টেন্সের কাজ করবে। সেই জিনিসটার সঙ্গে আমরা চার্টের যে রেসিস্টেন্স, চার্টের যে সাপোর্ট তার সঙ্গে ম্যাচ করাবো। যেখানে দেখবো যে দুটোই একই লেভেলে আছে মোটামুটি, সেই লেভেলটাকে আমরা স্ট্রং সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে মার্ক করব। তাহলে ডেটার কাজ কমপ্লিট। ডেটা দেখে আমরা শুধুমাত্র সাপোর্ট রেসিস্টেন্স ড্র করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যখন এই রেসিস্টেন্সের কাছে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল দেখি, মানে ধরুন এইটা যেমন রিজেকশন ক্যান্ডেল, ঠিক দেখুন তারপরেই কিন্তু মার্কেট কিন্তু ফল করেছে। তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা যতই বলি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না, এটা কাজ করে না, প্রাইস অ্যাকশন কাজ করে না, সাপোর্ট কাজ করে না, রেসিস্টেন্স কাজ করে না, কোনো ইন্ডিকেটর কাজ করে না, সমস্ত কিছু কাজ করে, বাট সেটাকে ঠিক টাইমে ঠিকভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে এরকম শুধুমাত্র রেসিস্টেন্সের কাছে সেল সাইডে ট্রেডই আমরা করব আর সাপোর্টের কাছে শুধুমাত্র বাই সাইডেরই ট্রেড করব। এবং এইটা নিয়েও কিন্তু আমি অলরেডি চ্যানেলে ভিডিও বানিয়েছি যে কখন আমরা ব্যতিক্রমে যেতে পারি বা ব্যতিক্রমে গেলে আমরা কি করব। ব্যতিক্রমে গেলে আমরা অ্যাটলিস্ট একটা রিট্রেসমেন্টের ওয়েট করব, রিট্রেসমেন্টের পরে আমরা এন্ট্রি করব। তাহলে ক্যান্ডেল দেখে কিভাবে আমরা এন্ট্রি করব, রেসিস্টেন্সের কাছে আমরা সেল সাইডে ট্রেড ফাইন্ড করার চেষ্টা করব। এমন নয় যে জোর জবরদস্তি করে আমরা যে কোনো একটা ট্রেড নিয়ে নেব। যদি রেসিস্টেন্সের কাছে এরকম রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়, তারপরে 2-3টে ক্যান্ডেলের মধ্যে যদি কোনো ক্যান্ডেল সেই রিজেকশন ক্যান্ডেলের নিচে ক্লোজ করে, টাইম ফ্রেম 5 মিনিট, ঠিক আছে, তার নিচে ক্লোজ করলে আমরা কিন্তু সেল সাইডের একটা এন্ট্রি নিতে পারি। স্টপ লস যে রিজেকশন ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার হাইয়ের উপরে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রাখবো। ঠিক আছে, একই রকম ভাবে যদি সাপোর্টের কাছে, মানে যদি আমরা ধরি এটাকে সাপোর্ট এবং এই রকম যদি সাপোর্টের কাছে যদি একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়, রিজেকশন ক্যান্ডেল বলতে যেখানে দেখবো যে বায়ারের পাওয়ারটা বেশি দেখাবে, ঠিক আছে, সেটা সাপোর্টে, এবং রেসিস্টেন্সে সেলারের পাওয়ারটা বেশি আমরা যদি বুঝি তবেই, ঠিক আছে। এবং সেই ক্যান্ডেল হতে পারে হ্যামার, হতে পারে ডোজি, হতে পারে। ডোজিটাকে কেন আমরা ইনক্লুড করব, কারণ ডোজি ক্যান্ডেলটা একটা ইনডিসিসিভ, মানে সেখানে বায়ার সেলার দুজনেই ফাইট করছে নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য, বা দুজনেই ট্রাই করছে মার্কেটকে একটা ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য, বাট দুজনেই সমান সমান। তাহলে কি করব আমরা, তারপরের ক্যান্ডেল যদি তার নিচে ক্লোজ করে, মানে যদি রেসিস্টেন্সের কাছে হয়, এমন হলো যে এখানে ডোজি হলো, ক্যান্ডেল এর নিচে ক্লোজ করলো, তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড, কারণ আমরা সাপোর্টের কাছে শুধুমাত্র বাই সাইডের ট্রেডই ফাইন্ড করব। বাট কখন আমরা সাপোর্ট ব্রেক করলে সেল সাইডে যাব, যখন ব্রেক করে নিচে আসবে, একটা মুভমেন্ট দেবে, দেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট নেবে, নেয়ার পরে যখন আবার সেই সুইং এর নিচে ক্লোজ করবে, তখন আমরা সেল সাইডের জন্য যেতে পারি। আদারওয়াইজ সাপোর্টে কিন্তু আমরা সেল সাইডে ট্রেড অ্যাভয়েড করব। ঠিক আছে, একই রকম ভাবে অপোজিটটা হবে রেসিস্টেন্সের ক্ষেত্রে। তো এরকম ক্যান্ডেল দেখেও আমরা কিন্তু ট্রেড চুজ করব। এবার আসি প্রাইস অ্যাকশনে। প্রাইস অ্যাকশন শুধুমাত্র যে আজকের দিনের প্রাইস অ্যাকশন দেখবো সেটা নয়, আমরা কিন্তু আগের দিনের প্রাইস অ্যাকশনটাও দেখবো। মানে কি, মানে ধরুন এই ট্রেডটাতে কি হচ্ছে, প্রাইস অ্যাকশনটা দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে লোয়ার লো ক্রিয়েট হচ্ছে, তার মানে কি এটা একটা সেল সাইডের ট্রেন্ড কন্টিনিউ করছে। এখন যদি পরের দিনকে সেই ট্রেন্ডটাই কন্টিনিউ করে, তাহলে আমরা নির্দ্বিধায় যেই একটা সুইং তৈরি হয়ে নিচে ব্রেক করবে আমরা এন্ট্রি করতে পারি। বাট যদি দেখা যায় যে সেই ট্রেন্ডটার অপোজিট
দিকে মুভমেন্ট দিচ্ছে, যেমনটা এখানে হয়েছে। এখান থেকে রিসেন্ট একটা নতুন সেশন শুরু হয়েছে, আগের দিনকে সেল সাইডের একটা মুভমেন্ট কন্টিনিউ ছিল, এটা লাস্ট সুইং ছিল। কি করেছে, সকালে উপরের দিকে মুভমেন্ট দিয়েছে, মানে এই সুইং এর উপরে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি বলেছি যে এরকম অপোজিট টাইপের কিছু হলে, সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে হোক বা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে হোক, এরকম অপোজিট দিকে যেই যাবে আমরা কি ট্রেড করব না, আমরা কি করব, একটা রিট্রেসমেন্টের ওয়েট করব। রিট্রেসমেন্ট নিয়ে যখন আবার এর উপরে ক্লোজিং দেবে তখন, যেমনটা এখানে দেয়নি কিন্তু ক্লোজিংটা, বাট যদি দিত তখন আমরা কিন্তু এর উপরে ক্যান্ডেল ক্লোজ করলে আমরা বাই সাইডের ট্রেড করতাম। বাট কি করেছে, একটা ট্র্যাপ করেছে, দেন নিচে এসেছে। তাহলে এখানে কোথায় আমরা এন্ট্রি করতে পারি, এই যে ট্রেন্ড কন্টিনিউ করছিল তার যে লাস্ট সুইং বা নিচের যে সুইংটা, সেই সুইংটা ব্রেক করে যখন নিচে ক্লোজ করবে সেখানে আমরা সেল সাইডের একটা এন্ট্রি করতে পারি। আপনি চাইলে এখানেও একটা রিট্রেসমেন্টের ওয়েট করতে পারেন, বাট নাও করতে পারেন। কারণ কি, আমাদের প্রিভিয়াস যে সুইংটা সেটা কিন্তু সেম সাইডেই কন্টিনিউ করেছে, ঠিক আছে। যদিও বা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 9:30টার আগে আমরা কিন্তু কোনো ট্রেড করব না। কেন করব না, এক হচ্ছে প্রচুর ভোলাটিলিটি থাকে, সেখানে প্রচুর বড় পার্টির বিটিএসটি থাকে, এসটিভিটি থাকে, এবং আরো একটা যেটা মেন কারণ, এই স্ট্র্যাটেজিতে আমরা কি বলছি যে প্রাইস অ্যাকশন তৈরি হবে, তারপরে যতক্ষণ না একটা এরকম প্রাইস অ্যাকশন তৈরি হবে আমরা যদি এন্ট্রি করি, মানে ধরুন মার্কেটে এরকম কন্টিনিউ যাচ্ছে, আপনি এন্ট্রি করলে কি এইখানে এন্ট্রি করবেন এবং স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, কারণ মাঝখানে কোনো স্টপ লস দেওয়ার জায়গাই নেই। তো স্টপ লস দেওয়ার জায়গা তখনই হবে যখন একটা প্রাইস অ্যাকশন তৈরি হবে বা সুইং তৈরি হবে। তো সেই সুইং তৈরি হওয়ার জন্য আমরা ওয়েট করব। তো মোটামুটি 9:30 পর্যন্ত ওয়েট করলে অনেক সময় আমরা এন্ট্রি পেয়ে যাই, মানে 9:30টার পরে, তার আগে কিন্তু আমরা এন্ট্রি করব না। এবং দেখা যদি যায় যে 9:45 পর্যন্ত আমরা ওয়েট করার পরেও মার্কেট কন্টিনিউ উপরে যাচ্ছে, কোনো প্রাইস অ্যাকশন তৈরি হয়নি বা সুইং তৈরি হয়নি, তখন আমরা 3 মিনিট টাইম ফ্রেমে শিফট করে যেতে পারি। সেখানে যদি দেখি যে হ্যাঁ প্রাইস অ্যাকশন বোঝা যাচ্ছে, সেখানে কিন্তু আমরা সেই আগের দিনের প্রাইস অ্যাকশনের সঙ্গে মিলিয়ে যদি সেম ট্রেন্ডে থাকে এবং প্রিভিয়াস সুইং যদি ব্রেক করে তবে আমরা এন্ট্রি করতে পারি। এবং সেই সঙ্গে আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন, কখন দেখবেন, সাপোর্টের কাছে এবং রেসিস্টেন্সের কাছে। এই মাঝামাঝি জায়গায়, মানে সাপোর্ট রেসিস্টেন্স, ধরুন এরকম জায়গায় রেসিস্টেন্স, এরকম জায়গায় সাপোর্ট, তাহলে এই মাঝামাঝি জায়গায় আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অতটা গুরুত্ব দেব না, ঠিক আছে। ধরুন একটা এরকম সুইং বানিয়ে ব্রেক করেছে, এটা সমস্ত ক্ষেত্রে এন্ট্রির আগে অ্যাটলিস্ট একবার আপনি চেক করবেন যে এই যে সেল সাইডে আমরা এন্ট্রির জন্য ট্রেড ফাইন্ড করেছি সেটাতে এই যে মুভমেন্টটা দিয়েছে সেখানে কি আগের থেকে ভলিউমটা বেড়েছে, এবং এই যে রিট্রেসমেন্টটা নিচ্ছে এই রিট্রেসমেন্টে ভলিউম কি লো আছে সেটা একটা কনফার্ম করতে হবে। তারপরে যখন রিট্রেসমেন্ট নেয়ার পরে যখন ব্রেক করে এখানে ক্যান্ডেল ক্লোজ করবে তখন কি আবার ভলিউমটা বেড়েছে, সেই জিনিসটা দেখতে হবে, তবেই কিন্তু আমরা এন্ট্রি করব। সেটা সমস্ত জায়গায় আমরা দেখব, সাপোর্ট ব্রেক করার সময় হোক, রেসিস্টেন্স ব্রেক করার সময় হোক, বা সাপোর্টে বাই করার সময় আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে যখন ট্রেড করছি, যে ইনডিসিসিভ ক্যান্ডেল হোক বা রিজেকশন ক্যান্ডেল যখন হোক, এই ইনডিসিসিভ বা রিজেকশন ক্যান্ডেল সম্পর্কে আরো ডিটেলসে জানতে গেলে চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত রেড ক্যান্ডেল মানেই যে সেটা ইঙ্গিত করছে সেল সাইডের ক্যান্ডেল, সেটা কিন্তু নয়। এর মধ্যে তার সাইকোলজি আছে, সেই ক্যান্ডেলের মধ্যে কি চলছে সেটাকে আপনাকে বুঝতে হবে, মানে ক্যান্ডেলের সাইকোলজিটাকে বুঝে তবেই কিন্তু ট্রেড করতে হবে, ঠিক আছে। সেই সঙ্গে সাকসেস হওয়ার জন্য এমন নয় যে শুধু একটা স্ট্র্যাটেজি পেলেই আপনি সাকসেস হয়ে যাবেন। স্ট্র্যাটেজির সঙ্গে আপনাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে, মানি ম্যানেজ করে চলতে হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী প্রফিট বুক করতে হবে। এমন নয় যে আপনি লস করার দিন আপনি 2000 টাকা লস করছেন আর প্রফিটের বেলায় 100 টাকা 200 টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেই রকম করলে কিন্তু হবে না। সমস্ত দিক থেকে পারদর্শী হতে হবে, সমস্ত জিনিস মাথায় রেখে ট্রেড করতে হবে। এখানে কিন্তু ভুল করার কোনো জায়গা নেই, একটা ভুল সবকিছু শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল এই ডিসিপি স্ট্র্যাটেজি, খুব ভালো করে দেখে নিন। 3টে স্ট্র্যাটেজি দেখুন,
প্রথমে ডিসি দেখুন, তারপরে ডিপি দেখুন, তারপরে ডিসিপি। তাহলে কি হবে, পুরো কনসেপ্টটা আপনার ক্লিয়ার হবে। আর এমন নয় যে তিনটে স্ট্র্যাটেজি পুরো ভিন্ন রকমের কোনো স্ট্র্যাটেজি, একই জিনিস বাট বলতে পারেন তিনটে পার্ট। এবং চাইলে শুধুমাত্র ডিসি বা শুধুমাত্র ডিপি যে কোনো একটাও ইউজ করতে পারেন, মানে তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করলেই কিন্তু যথেষ্ট। তবে আমি বলবো যে ডিসিপিটাকে বেশি প্রায়োরিটি দিন, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অনেকে বলছেন যে প্রাইস অ্যাকশন রিলেটেড কোর্স করতে চাই, তো আমি ভেবেছি যে একটা প্রাইস অ্যাকশনের উপরে ফ্রি কোর্স লঞ্চ করব, যেটাতে A to Z প্রাইস অ্যাকশনের পুরো ডিটেলসে থাকবে এবং সেই সঙ্গে তার সঙ্গে কিভাবে আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ব্যবহার করব, কিভাবে আদার্স জিনিসগুলো আমরা ব্যবহার করব। তো পুরো প্রাইস অ্যাকশনের একটা সিরিজ লঞ্চ করব। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে সেটা করব কিনা, না হলে কিন্তু নাও করতে পারি, ঠিক আছে? তো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।